25-এর একদম শুরুর দিকের ঘটনা। তো ওই সময় ও বলে ও হঠাৎ একটি মেয়েকে দেখতে পায়, টেবিলে বসে কাজ করছে, কোনো ফ্রেন্ডের সাথে ইভেন ক্যাফেতেও গেছে, ও ক্যাফের বাইরেও দেখছে ওই মেয়েটি যেন হাঁটাচলা করছে, হঠাৎ করে দেখলো সবার সামনে। তারপরে ওর সাথে শুরু হলো যে ও শুয়ে থাকে এবং ও একা থাকে, হঠাৎ যেন মনে হয় ঘরে কে এলো, এসে বেরিয়ে গেল। এবং আমি কিছুটা ফিজিক্যাল টাচও অনেক সময় পেয়েছি। কিরকম তোমাকে বলে রাখি, যে ও যখন স্নান করছিল কেউ ওর পায়ের দিক থেকে পেছনের দিকে স্ক্র্যাচ করে, যেন নিচ থেকে হাতটা এইভাবে উঠছে স্ক্র্যাচের। যখনই ও নিজের রুমে চলে যায়, ওটা একটা অন্য ওয়ার্ল্ড। কেউ যেন এসে ওর পাশে এসে দাঁড়ায়। 2-3 দিন পরে ও স্পষ্ট বোঝে ও শাওয়ারে দাঁড়িয়ে আছে, পেছন দিক থেকে কেউ ওকে হগ করে ওর কাঁধের কাছে হয়তো তার মাথাটা আসছে, সে ওকে লিক করছে। রিয়েল টক উইথ শ্রেয়াতে আবার একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি, কিন্তু বন্ধুটি পুরনো। আজকে আবার আমাদের স্টুডিওতে আমরা পেয়ে গেছি শাইনি গুহ রয়। এর আগেই আপনারা প্রত্যেকে ওকে অলরেডি চিনে গেছেন, আমি ইন্ট্রোডাকশনটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে আবার অনেক ইন্টারেস্টিং টপিকে নানান রকমের আলোচনা আর তার সাথে জমিয়ে ভূতের গল্প করার জন্য ওকে আমি ধরে ডেকে নিয়ে চলে এসেছি। ওকে, সো বল, নেক্সট টাইম এখানে এসে কেমন লাগছে? দারুণ, আজকে আরো ভালো লাগছে। আজকে আরো ভালো একটু ভয়টা কমে গেছে, তাই জন্য ভালো লাগছে। প্রথম দিনটা আমরা দুজনে একটু বেশি নার্ভাস ছিলাম, তাই না না, আমি নার্ভাস ছিলাম, তুমি তো আমাকে অনেকটা করিয়েছো। না না না, এটা 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 আমার মনে হয় ভুল। একটু নার্ভাস বরং ছিলাম আমি তোকে দেখে বেশি কমফোর্টেবল ফিল করছিলাম, আমার তখন মনে হয়েছিল এটাই। এনিওয়েজ, সো আজকে কিন্তু আমার একটা আবদার আছে, সেটা হচ্ছে আমি জমিয়ে একটা পিওর ভূতের গল্প শুনতে চাই, ঠিক আছে? ওকে আর ওকে, তারপর আমার দর্শক বন্ধুরা অধিকাংশই যেহেতু আমার মহিলা ফ্যান বেসটাই আমার বেশি, তো সেই কারণে তাদের জন্য আমি কিছু বেনিফিশিয়াল ভাবছি। তো আজকে তোমরা কি জানো যে তোমাদের নিজেদের রাশিফল অনুযায়ী কিছু স্পেসিফিক মেকআপ, কিছু স্পেসিফিক প্যাটার্ন তোমরা যদি ফলো করো, তাহলে সেটা তোমাদের সৌভাগ্য নিয়ে আসতে পারে। তো ও আজকে সেই বিষয়ক একটা আলোচনা করবে। আর মেকআপ ভালোবাসে না এরকম মেয়ে হার্ডলি হয়, আই থিঙ্ক। সো এটা একটা প্রচণ্ড ইন্টারেস্টিং আলোচনা হতে চলেছে, আর তার সাথে তো ভূতের গল্প থাকছেই। তবে একটা কথা বলি, আমি আগের দিন বলেছিলাম যে ও কিন্তু নিজেও বিজনেসে আছে, রেডিমেড গার্মেন্টসের বিজনেস আছে ওর। তো আজকে ওর রিকোয়েস্ট ছিল যে তুমি আমারই শপের একটা প্রোডাক্ট পরবে। তো দেখো আজকে আমি যে ড্রেসটা পরে আছি সেটা কিন্তু ওই আমাকে গিফট করেছে। আর তোমরাও যদি চাও, ওর শপে তোমরা বিভিন্ন রকমের কোরিয়ানও প্রচুর কালেকশন থাকে, বল তোর কাছে দারুণ দারুণ কালেকশন পেয়ে যাবে। এক্স্যাক্টলি, তো তোমরা পপটপ নম্বরে ওকে কানেক্টও করে নিতে পারো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর দিস ওয়ান, সত্যি ভীষণ প্রেটি, আমার খুব ভালো লেগেছে ড্রেসটা। সো এবার যাবো হচ্ছে ভূতের গল্পে। ওকে, তো একটু আলোচনা হচ্ছিল বলে তোমার সাথে। ফার্স্টে তো আগেন থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য, আর তোমরা বকবক করবোই আবার। হ্যাঁ, এরকম বন্ধুকে গল্প করার সুযোগ পেলে কে হাতছাড়া করতে চায় বল? ওকে, তো ঠিক আছে, আমরা গল্পে চলে যাচ্ছি স্ট্রেট। তো আমার কাছে যেহেতু আমি মানে এইরকম ধরনের কিছু থেরাপিজ বা স্পিরিচুয়াল প্র্যাকটিস সাথে অনেক দিন ধরেই যুক্ত আছি, তো এরকম কেসেস আমি পেতে থাকি। কিন্তু ভৌতিক ঘটনা যে খুব পাই সেরকম নয়। হ্যাঁ, অনেক মনে হয় ভৌতিক ঘটনা, কিন্তু সেগুলো ভৌতিক ঘটনা নয়। তো এরকমই কয়েক মাস আগে একটি ছেলে, বয়স 27-28 অ্যারাউন্ড আমাদের এইজে, তো সে ফোন করে আমাকে বলে যে সত্যি কি, মানে উনি একটা ফ্রেন্ডের থেকে আমার নাম্বারটা পেয়েছেন, আর বলে যে সত্যি কি এরকম মানে এই যে আত্মা বলি আমরা বা স্পিরিটস বলি, এটার কি কোনো সত্যিকারের মানে অস্তিত্ব আছে নাকি, মানে এমনি, মানে এটা কি এমনি? তো আমি বুঝতে পারছি সে কিছু দেখছে, নিজে বিশ্বাস করতে পারছে না। তো তার সাথে কথা হয় এবং জানতে পারি যে আমি বেসিক একটা ট্যারো রিডিং সবারই করে নিই যখনই কোনো ক্লায়েন্ট আসে। তো জানতে পারি সত্যি তার মেন্টাল হেলথ কিন্তু খুব যে খারাপ সেরকম নয়, হয়তো রিসেন্টলি হয়েছে। এই ছেলেটি থাকে দিল্লিতে এবং ছেলেটি বেশ ভালো পার্সোনালিটি এবং ভীষণ গুড লুকিং একটি ছেলে, খুব জিমে যায়, ভালো বডি, 6 ফিট হাইট, খুব সুন্দর দেখতে, বেশ ভালো দেখতে আর কি অ্যাজ সাচ। তো ও আসে এবং আমার সাথে একটা মেয়ে আমার হয়ে কাজ করে আর কি। তো সে বলছে কি, দিদি কি সুন্দর দেখতে গো, এরকম ক্লায়েন্ট আসলে তো খুব ভালো। তো ও আসে ফেস টু ফেস আমার সাথে কনসাল্ট করে, কেন ওর ব্যাপারটা একটু সিরিয়াস আমি বুঝেছিলাম। ওর ব্যাপার হচ্ছে
ও দিল্লি থেকে মানে ও নন বেঙ্গলি কিন্তু বর্ন অ্যান্ড রেজড ইন কলকাতা, আচ্ছা। ঠিক আছে? কিন্তু ও দিল্লিতে যায় প্রায় ওর মানে এমবিএও দিল্লি থেকে। তো ও অনেক বছর দিল্লিতে আছে, মোটামুটি 7-8 বছর দিল্লিতে আছে বা আরও বেশি, মেবি 7-8 বছরের আশেপাশে। তো ও বলে যে আমার দিল্লিতে প্রচুর ফ্রেন্ড আছে, যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ও থেকেছে অনেক ফ্ল্যাটে। কিন্তু রিসেন্টলি মানে প্রায় 1 ইয়ার ধরে, মানে ও এসেছিলো আমার কাছে ধরো 4-5 মান্থস আগে, তো দুর্গাপুজোর পরের কথা বলছি, তো তখনও এসেছিলো। তো আরও 5-6 মান্থস আগে, মানে আমি টাইম লাইনে ধরে যেতে পারি ওই 25-এর একদম শুরুর দিকের ঘটনা। তো ওই সময় ও বলে ও হঠাৎ একটি মেয়েকে দেখতে পায়। ও সবসময় একটি মেয়েকে দেখতে পায়। সেই মেয়েটি এসে ধরো ও প্রথম হয় কি, যখন ও বসে থাকে টেবিলে বসে কাজ করছে, কোনো ফ্রেন্ডের সাথে ইভেন ক্যাফেতেও গেছে, ও ক্যাফের বাইরেও দেখছে ওই মেয়েটি যেন হাঁটাচলা করছে, হঠাৎ করে দেখলো সবার সামনে। হঠাৎ অফিসে পৌঁছে গেছে, ওর একটা 2 হুইলার ছিল, ওটা করে ও অফিস যেত। তো গিয়ে পার্কিংয়ে পার্ক করছে, কিছুটা দূরে মনে হচ্ছে একটু মেয়েটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে? কোনো মলে গেছে, কোনো জায়গায় গেছে, লোক সমাজের মাঝেই ওই মেয়েটাকেও দেখতে পায়। তারপরে শুরু হলো, কোনো ড্রিম নয় কিন্তু, তারপরে ওর সাথে শুরু হলো যে ও শুয়ে থাকে এবং ও একা থাকে। হঠাৎ যেন মনে হয় ঘরে কে এলো, এসে বেরিয়ে গেল। তো ও আমাকে বলে এরকম একটা মেয়ের অস্তিত্ব আমি পাই, এবং আমি কিছুটা ফিজিক্যাল টাচও অনেক সময় পেয়েছি। কীরকম তোমাকে বলে রাখি, যে ও যখন স্নান করছিল তখন কাপড় কাচছিল বা কিছু হয়তো হ্যান্ড ওয়াশ করছিল, ওর মেবি কোনো ছোটোখাটো গার্মেন্ট, তো সেগুলো মানে যখন ও করছিল, কেউ ওর পায়ের দিক থেকে পেছনের দিকে একটা স্ক্র্যাচ করে, যেন নিচ থেকে হাতটা এইভাবে উঠছে স্ক্র্যাচের সময়, ঠিক আছে? উল্টো দিক থেকে কেউ যেন একটা ওকে স্ক্র্যাচ করছে, ওর মনে হয়। ও বেরিয়ে আসে কিছুটা জলে, মনে যেন হালকা আঁচড় লাগলে যেমন হয় সেরকম, কিন্তু ও বলছে যে নাথিং, মানে আমি কোনো নেশা করে যে কাপড় কাচতে স্নান করতে তো লোকে যাবে না অটোমেটিক্যালি, না? তো ওর এরকম ওর সাথে হতে থাকে। ও বলছে কিছুতেই কিছু হচ্ছে না, জবটা ওকে ছেড়ে দিতে হলো। ও একটা ভালো ফ্যামিলি থেকে এখানে বিলং করে, বিজনেসে সেখানে বাবার জয়েন করে নেয়, ওর বাবার হয়তো ওটাই ইচ্ছে ছিল, এবং ও বাবা মার সাথে থাকছে এখানে, ওর বড় ভাই আছে, সবই আছে। কিন্তু যখনই ও নিজের রুমে চলে যায়, ওটা একটা অন্য ওয়ার্ল্ড। কেউ যেন এসে ওর পাশে এসে দাঁড়ায়, এবং ও দেখতে পায় না কে, কিন্তু খুব সুন্দর একটু রেড ব্লন্ড হাইলাইট করা একটা হেয়ার, একটা মেয়ে। তো আমি ওকে বলি তুমি কি এরকম কাউকে চেনো বা চিনতে, বা কোন সময় থেকে তোমার সাথে এটা হয়, তোমার কি মনে আছে? বলছে না, একদিন একটা বন্ধুর পার্টি থেকে আমি ফিরছিলাম, আমার একটা রিলেশনশিপ ছিল, ওটা ভেঙে গেছিলো। তারপরে আমি ক্যাজুয়ালি ডেট করতাম, অফকোর্স দিল্লিতে থাকে, গুড লুকিং, রিলেশনশিপ হিস্ট্রি খুব একটা ভালো না তার, বোঝাই যাচ্ছে, মানে তথাকথিত ভালো না, তথাকথিত ভালো না। আই এম নো ওয়ান টু জাজ, আমি জাজ করি না কাউকে, সবাই পরিস্থিতির শিকার। তো যাই হোক, উনি আমাকে বলেন যে আমি কিন্তু ম্যাম সবাই পরিস্থিতির শিকার, আমি তো ধোয়া তুলসী পাতা ভাই। ওকে, স্ট্রেট ইনটু দ্য স্টোরি। তো ও বলে যে অনেক সময় মানে ও বাইকে করে যাচ্ছে, এটা না কিন্তু যে ওর বাইকে ওর পেছনে এসে বসছে, এরকম নয়। মানে ও বাইকে করে যাচ্ছে, যেখানেই ও থামছে, একটু সিগনালে হোক বা হয়তো সিগারেট বা কিছু নিতে হয়তো কোথাও বাইক থামিয়েছে, ও দেখছে ওই মেয়েটা মনে হচ্ছে ক্রস করে গেল। মানে এমন সময় দেখেছি যে 12টা 12:30 রাতে একটা মেয়ে একটা শর্টস পরা বা একটা ড্রেস পরা, এরকম হাইলাইট করা হেয়ারটা, আর শর্টস না, ও মানে আমাকে যেটা বলেছে একটু ইনার ওয়্যার টাইপের একটা লঞ্জারি টাইপের একটা কিছু পরা মেয়েটা। তো ওইটা পরে কোনো মেয়ে পাগল হয়ে যায়নি যে রাস্তা দিয়ে হেঁটে আসবে, যে কোনো মেয়ে, যে কোনো রকমের মেয়েই আমি ধরে নিলাম, তাও কিন্তু সে সেরকম নয় যে সেরকমভাবে হেঁটে আসবে ওই আউটফিট পরে, ও যেটা আমাকে বলেছে আর কি। তো তারপরে ঠিক আছে, বিষয়টা এরকম, কিন্তু ওর মধ্যে অ্যাবনর্মালিটিটা কীভাবে আসে, ও যখন ওর বাড়িতে কলকাতায় ফিরে আসে, ইনফ্যাক্ট দিল্লিতেও একটা ট্যারো কার্ড রিডিং নেয়, তো ট্যারো কার্ড রিডার ওকে বলে এটা তোমার মনের ভুল। এবার ট্যারো কার্ড রিডার তো আজকাল অনেক রকম হয়ে গেছে, এটা আমি তুমি সবাই দুজনেই জানি। যাই হোক, ঠিক আছে। তো ও এটা একদিন এক্সপিরিয়েন্স করছে, যেদিনকের পরে ও ঠিক করলো যে আমি ভালো কোনো থেরাপিস্টের কাছে যাব, বা অ্যাটলিস্ট পার্সোনালি কারোর থেকে, মানে আমি রেকমেন্ডেশন পেয়েছি যে কারোর কেস সলভ করেছে, আমি তার কাছে যাব। সেই দিনকে কেন, ভালো হয়তো সবাই আমরা, ঠিক আছে, অনেকেই ভালো, অনেকে আমার থেকে অনেক অনেক ভালো, অনেক পুরনো কাজ করছে, কিন্তু কেউ হয়তো কারোর উপকার পেয়েছে, সে তার থেকে রেকমেন্ডেশনে যাব। সেইটার দিনটা হলো ও রাতে একা শুয়ে আছে খাওয়া দাওয়ার পরে, ওর দাদা আছে, ওর বাবা আছে, ও জাস্ট শুয়ে আছে। ও মনে হলো ওই মেয়েটা খুব স্কিম্পিলি ক্ল্যাড, কিন্তু
ছোটোখাটো একটা জামা কাপড় পরেছে যেটা মানুষ খুব বেডরুমে বা প্রাইভেট মোমেন্টেই পরে, কোট অ্যান্ড কোট। তো ওইটা পরে মেয়েটা ওই রেড হাইলাইট হেয়ারের বেরিয়ে আসছে, এবং বেরিয়ে এসে আস্তে আস্তে এসে ওর বেডের চারিদিক দিয়ে আস্তে আস্তে ঘুরছে যেন, এবং ও লাইট জ্বালিয়ে হঠাৎ করে উঠে বসেছে, কিন্তু ও কিছু দেখতে পারেনি, কিন্তু দেখছে ওর যে অ্যাটাচ ওয়াশরুমটা, ওই ওয়াশরুমের মধ্যে ফ্লাশের আওয়াজ। ওকে, ঠিক আছে, ও একটু 2-3 মিনিট বসে গেল, ডাইনিংয়ে গিয়ে হাঁটছে চলছে। ওর মা হয়তো আওয়াজ পেয়ে সব ঠিক হ্যাঁ এরম জিজ্ঞাসা করছে, ও বলে হ্যাঁ মা ঠিক আছে, ও ভেতরে শুয়েছে, কিছু আর দেখেনি। ঠিক আছে, হঠাৎ করে ওর মনে হচ্ছে যে ও যে পাশে শুয়ে আছে, এমনিই হয়তো শুয়ে আছে, আমরা মেয়েরা একটু সাথে বলিস্টার মানে কোল বালিশ হানাতানা নিয়ে শুই, ছেলেরা তো এমনিই শুয়ে হয়তো আরেকটা বালিশ নিয়ে শুয়েছে। ওর মনে হচ্ছে পাশে একটা কেউ আছে, শুয়ে আছে, উল্টো দিক ঘুরে হয়তো কেউ শুয়ে আছে। অ্যান্ড ও একটু ডিস্টার্বড হয়ে যায়, ও ওঠে। তবু সেদিনকেও হয়তো ও নিজেকে ঠিক রেখেছিল। 2-3 দিন পরে ও স্পষ্ট বোঝে ও শাওয়ারে দাঁড়িয়ে আছে, পেছন দিক থেকে কেউ ওকে হক করে ওর কাঁধের কাছে হয়তো তার মাথাটা আসছে, সে ওকে লিক করছে রীতিমতন, ওকে, বা হয়তো কিস করছে, এরকম একটা সিচুয়েশন যেটা খুব ইন্টিমেট একটা কাপলের মধ্যে হতে পারে, সেই জিনিসটা ও ফিল করে আর কি। এক্স্যাক্টলি যে লিকিং সেরকম নয়, মানে একটা জড়িয়ে একটা কিস করছে, আরও ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে, এই জিনিসটা। তো হোয়াট এভার ইট ইজ, ও শাওয়ার থেকে বেরোয় সেদিনকে, সারাদিন ওর মধ্যে একটা সেন্সেশন হতে থাকে কাদের কাছে যে কিছু একটা হচ্ছে। ও রাতে শুয়েছে, ওর পিঠে যেন কেউ হাত দিচ্ছে, ওর পায়ে কেউ হাত দিচ্ছে, ঠিক আছে, ইভেন প্রাইভেটলি ওকে টাচ করছে। ও যে চোখটা খুলে উঠে পড়ছে, ওর সেটা হয় না, এবং ও খুব ডিস্টার্বড ফিল করে। তো ও কি করেছে, ও এখান থেকে আমি জানি না কি মনোবৃত্তিতে এটা মনে করেছে, ও একটা ডেটিং সাইটে যায়। তারপরে আচ্ছা, ডেটিং সাইটে গিয়ে ওর বেশ কিছু মেয়ের সাথে ম্যাচ হয়ে যায়, এবং আমি ঠিক এক্স্যাক্টলি জানি না কি হয় প্রসেসটা, কেন আই হ্যাভেন্ট বিন ইন ডেটিং প্রোফাইলস এনিওয়ে। তো ও যায় এবং ও ডেটিং প্রোফাইলে যায়, ওর সাথে ম্যাচ হয়। যেই মেয়েটার উপর সব থেকে বেশি অ্যাট্রাক্টেড হয়, ও বোঝাবে ইচ্ছে করে বা দেখছি রেড হাইলাইটওয়ালা মেয়ে তো আবার আসছে না তো, আর আমি মানে ভুলেই যাচ্ছি যেন জিনিসটা। তো একটা মেয়ের সাথে ওর কথা হয়, তার শর্ট হেয়ার ছিল, সে মেয়েটা বেশ ভালো, কথাবার্তা হয়, সেই মেয়েটার সাথে ও যায় একটা ক্লাবিংয়ে নাকি একটা ড্রিঙ্কে, এরকম যায়, আর খুব ফাস্ট ফরওয়ার্ড ওরা, ঠিক আছে। আমার মনে হয় যে ছেলেটি এই সিদ্ধান্তটা এই কারণেই নিয়েছে, ওর হয়তো মনে হচ্ছিল যে এটা একটা ফিজিক্যাল নিড, হয়তো আমার আসছে, আর সেখান থেকে আমি Right. জিনিসটাকে হ্যালুসিনেট করছি। Right. তো সেই কারণেই ও জিনিসটা ভাবছে যে আমি যদি প্র্যাকটিক্যালি কারোর সাথে ইনভলভড হই, টাচড হই, তাহলে এই যে আমাকে সারাক্ষণ একটা ইরিটেশন, সারাক্ষণ Right. একটা হ্যালুসিনেশনের মধ্যে থাকতে হচ্ছে, সেটা আমি Right. ওভারকাম করে যেতে পারবো। রাইট। তো ছেলেটি তারপরে যেটা করে, ছেলেটি ওই মেয়েটির সাথে কথা বলে, মেয়েটি শর্ট হেয়ার ছিল, মেয়েটা খুব স্মার্ট, একটা খুব সুন্দর ট্যাটু ছিল মেয়েটার গায়ে। এটা কেন বললাম, আসছি এটা পরে। ট্যাটুটা মনে হয় মোস্ট প্রবাবলি, মানে হয় না অনেকে একটুখানি মানে ধরে নাও কোনো গ্রিম রিপার বা এরকম টাইপের করে, যে একটা হুডেড, তার সাথে হয়তো ফেসটা হয়তো স্কেলিটনের, এরকম একটা ট্যাটু ছিল মেয়েটার রোজেসের সাথে, ঠিক আছে, ফাইন। তো মেয়েটাকে বেশ ওর পছন্দ হয়, ওরা ড্রিঙ্ক করতে যায়। তারপরে মেয়েটা বলে তুমি কি আমাকে আমার বাড়িতে নিয়ে যাবে, অ্যাজ ইউজুয়াল দুজনে অ্যাডাল্ট, উইল কনসেন্ট অ্যান্ড অল। তো আমি আর তুমি তো কিছু বলতে পারি না এখানে। তো ওই মেয়েটির সাথে ওর যায়, মেয়েটিও ওর পুরো খুব মানে ইয়ে করে, থাকে আর কি বেশ কিছুক্ষণ। থাকতে থাকতে ওকে মেয়েটা ওর ফ্ল্যাটে নিয়ে যায়, মেয়েটার ফ্ল্যাটে, এবং ওখানে গিয়ে দুজনে কিছুটা ঘনিষ্ঠ হয় এবং ইন্টিমেট হয়, ঠিক আছে। তো এরকম কিছুটা সময় যাওয়ার পরে দুজনে শুয়ে আছে একটা পেটের উপরে, অ্যান্ড ছেলেটার জন্য মনে হয় আরেকটি মেয়ে দরজা খুলে ঢুকছে। তখন ও মেয়েটাকে বলে, ইজ ইট ইউর রুমমেট? আর ও কি ইন্টারেস্টেড, মানে কি ও খুলে দেখছে, বিকজ আমার রুমমেট যদি আমার সাথে থাকে, ইয়েস। আজকে আমরা না এমন একটা সোসাইটিতে বাস করছি শ্রেয়াদি, যে 3 4 এগুলো ভীষণ কুল শোনায়। আমিও এই জেনারেশনের, বাট এই জেনারেশনের লোকেরা ভীষণ মনে করে যে যত মানে বডি কাউন্ট বাড়াবে, যে যত হুকআপ করবে সে তত কুল, যে যত হুকআপ করে তার সাথে যোগাযোগ রাখবে না সে তত কুল, ঠিক আছে, হোস্টিং করে দেবে হট করে সে তত কুল। আর এই নিয়ে জেনজির মধ্যে এই বডি কাউন্টের ব্যাপারটা খুব বেশি, মানে খুব অ্যাকচুয়ালি বেশি তারা খুব প্রাউড Flaunt ফিল করে। ফ্লন্ট করে এটাকে। হ্যাঁ। তো যাই হোক, হোয়াট এভার, কি জানি মনে করে যে প্রচণ্ড বেশি এটা বোধহয় মানে কুল। আর এটা কিন্তু কুল নয়, মানে আমার
পয়েন্ট অফ ভিউতে কুল নয়, ভেবে চিন্তে করো যা করো আর কি। ঠিক আছে, যাই হোক, তো ও দেখে যে আমার যদি কোনো রুমমেট আসে, সে যদি দেখেও না যে আমি কোনো বয়ফ্রেন্ডের সাথে আছি বা কিছু আছি, সে তো আমার রুমের দরজা খুলে হাঁ করে দাঁড়িয়ে থাকবে না। যদি সে ইন্টারেস্টেড থাকে তাহলে দাঁড়িয়ে থাকবে। তো বলছে আমি দেখলাম দরজা খুলে তোমার রুমমেট দাঁড়িয়ে আছে। তো মেয়েটা বলে রুমমেট, আমি তো একাই থাকি। ওকে, তো ছেলেটা বলছে আচ্ছা আচ্ছা, আমি মনে হয় কাউকে একটা দেখলাম আর কি, রাইট। ওখানে অবধি ওকে ফলো করছে। তারপরে মেয়েটা কিছু শুকনো নেশা করতো, একদম পাতি কথায়, ঠিক আছে। সেসব কিছু নেশা ছেলেটাকেও করায়। ছেলেটা কিন্তু ওই নেশাগুলো করে না, ছেলেটা একটু বডি বিল্ডিং এসবের মধ্যে থাকে, কিন্তু ছেলেটা ভাবছে একদিন ট্রাই করি, নেশা করে। এবং তারপরে বলছে তুমি মিথ্যে কথা বলছো মনে হয়, ঠিক আছে, কেন ওরা একটা মুহূর্তেতে রান্নাঘরের অবধি চলে যায়। আর ও বলে তুমি মনে হয় মিথ্যে কথা বলছো, কেন ও দেখে যে পেছনে একটা মেয়ে এসে দাঁড়িয়েছে ওই ছেলেটার পেছনে, এবং ও যেন ওদের সাথে পার্টিসিপেট করছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলেটা এটা দেখছে। কিন্তু মেয়েটাকে যখনই জিজ্ঞাসা করছে হালকা হালকা নেশার মধ্যে, মেয়েটা কিছুই ওকে রেসপন্স করছে না, যে শর্ট হেয়ার মেয়েটার সাথে ও ছিল আর কি, যার সাথে ও তার ফ্ল্যাটে গেছে, ঠিক আছে। ছেলেটা ফিল করছে, ও Right. বুঝতে পারছে যে ওই মেয়েটির সাথেও আরেকজনের প্রেজেন্স আছে Right. এবং সেও ইনভলভড হচ্ছে ওদের- ইন্টিমেসি, এই যে প্রসিডিওরটা রাইট চলছে। রাইট। খানিকক্ষণ পরে ওই মেয়েটা বেরিয়ে যায় রান্নাঘর থেকে। একটা কিচেনে জিনিসটা চলছিল, বুঝতে পারো তুমি, কিচেনের মধ্যে নানা রকম ইউটেন্সিলস এদিক ওদিক ছড়ানো হয়। অ্যান্ড খারাপ লাগছে বলতে, বাট না বললেই নয় স্টোরিটার জন্য। সেটা হচ্ছে হঠাৎ করে মেয়েটা বেরিয়ে যায়, যে শর্ট হেয়ার মেয়েটার সাথে ও ইনভলভ ছিল আর কি, যার অস্তিত্ব আছে। ও গায়ে একটা হাউসকোট মতো নিয়ে এসে একটা ফোর্ক নিয়ে ছেলেটাকে বলে তুই এক্ষুনি আমার বাড়ির থেকে বেরিয়ে যা, তুই যদি না বেরিয়ে যাস, আই ডোন্ট নো এনিথিং, তুই এক্ষুনি বেরিয়ে যা, আমি কিন্তু কাউকে ডাকবো নালে। কেন? আউট অফ নো ওয়্যার ও বলে, আউট অফ নো ওয়্যার বলে, বলে তোকে তো দেখি এরকম লাগেনি, তুই অ্যাবনর্মাল পাগল, এখান থেকে বেরিয়ে যা তুই, এরকম কিছু একটা বলছে। মানে এবার যে আমার ক্লায়েন্ট ছেলেটা, ওর মাথাটা পুরো ডিজি লাগছে, ও বলছে আমার মনে হচ্ছে সব কিছু এরকম হিলছে, আস্তে আস্তে হিললে যেরকম হয় ওরকম একটা। আর সব কিছুই না, মানে ম্যাডাম আমি একদম একটা ডিপ ব্লু লাইটের মধ্যে দেখতে পাচ্ছি আফটার হ্যাভিং দ্যাট সাবস্টেন্স। ওকে, ঠিক আছে, বা সাবস্টেন্স আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তো আমার কোনো অন্য ক্লায়েন্টের সাথেও সেরকম এক্সপিরিয়েন্স আমি পাইনি। তো কী সাবস্টেন্স ছিল সেটাও আমি জানি না, ইনফ্যাক্ট ও জানে না। তো ও তারপরে কি করে, ও যাই হোক মোটামুটি নিজের ড্রেস ফ্রেস একটু ঠিক করে ওখান থেকে বেরিয়ে পড়ে, মানে শার্ট ফার্ট নিজের যা ঠিক করে। তখন না ওর মাথা পুরো ঘুরছে, ও বলছে যে আমি কিন্তু মানে ওই মেয়েটার সাথে গেছি, আমার কার ছিল এবং ও ড্রিঙ্ক করেছে বলে ড্রাইভারও ছিল, সেও আমাকে ছেড়ে গেছে, সে জানে, আমি তাকে ফোন করতে পারছি না, আমার ফোনটা ওর বাড়িতে আছে কিনা সেটা জানি না, আমার কয়েকটা মানে সিগারেট ওর সামথিং কিছু স্মোক টোকের জিনিস ওর বাড়িতে পড়েছে আমি জানি না, আমি যা অবস্থায় মানে বেরিয়ে সাম কিছু করে মাঝরাতে ওর বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার হাঁটতে হাঁটতে আমি নিজের বাড়িতে গেছি। ইয়েস, আমি কিছু পাচ্ছিলাম না, ওর ফোনটাও নাকি ও খুঁজে পায়নি। এবং ও বলছে আমি যে কনস্ট্যান্ট আমার বাড়িতে অবধি হাঁটতে হাঁটতে যাচ্ছে, আমি জানি আমার বাবা মা আছে, তবু বলবো ও তো পার্টি ফার্টি করেই, সবাই জানে, কে জানছে কার সাথে ইনভলভ ছিল। ও যখন হেঁটে হেঁটে আসছে, ও বলছে আমি কনস্ট্যান্ট বুঝতে পারছি যে আমার পেছন পেছন কেউ যেন একটা আমাকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে আসছে। আর বিচ্ছিরি অবস্থা, মানে বলতে গেলে খালি পায়ে এরকমভাবে ও এসছে আর কি, ঠিক আছে, খালি পায়ে এসে। লাকিলি ওর সেরকম অ্যাক্সিডেন্ট হয়নি, বা ওইটুকু ওর হয়তো হুঁশ ছিল যে কোনো গাড়ির সামনে পড়েনি, রাস্তাঘাট কিছুটা ফাঁকা ছিল, হয়তো একটা দুটো লরি, বাট ও দেখে শুনে হয়তো চলে আসতে পেরেছে সামহাউ, থ্যাঙ্ক গড। এবং এসে ওর প্রচণ্ড হাই ফিভার হয় সেদিনকে, খুব ভালো কথা, হাই ফিভার হয়। ও যখন শুয়ে আছে 1-2 দিন পরের কথা, যখন একটু ভালো ফিল করছে, তখন দেখে সারা বেডে লম্বা লম্বা চুল এবং রেড রেড টাইপের। আচ্ছা, ও দেখেছে এটা, ও মেডকে ডেকে বলেছে পরিষ্কার করতে, কিন্তু মেডের অ্যাকর্ডিং টু মেড যে ওখানে কিছুই ছিল না। ওকে, তো এরকম ওর চলতে থাকে, এবং তারপরে ও একজন কোট অন কোট তান্ত্রিকের কাছে যায়। আচ্ছা, সে বলে তোমাকে পেতনি ধরেছে। খুব স্বাভাবিক। হ্যাঁ, নিশ্চয়ই আগের জন্মের কিছু একটা ব্যাপার আছে, নাহলে তোমাকে পেতনি ধরেছে, কেউ চালান করেছে, এসব বলে। তো বেশ একটা যোগ্য হয়, আর আমার মনে হয় মোটামুটি 1 লাখ টাকা ওর থেকে নেয়, ইফ আই এম নট রং। ভীষণ সুন্দর আর কি। হ্যাঁ, দারুণ। কিন্তু ওটা করার পরে টেকনিক্যালি ওই মেয়েটাকে ও আর দেখে না। তো ভাবে ওয়াও, কাজটা তো হয়ে গেছে।
কিন্তু গেস ওয়াট 7 ডেজ পর থেকে ওই মেয়েটা আবার ব্যাক, মনে হয় কোনো ভ্যাকেশনে গেছিলো বুঝলে 7 ডেজে, আবার সে চলে এসছে। না অ্যাকচুয়ালি হয়তো যে তান্ত্রিক পুজো করিয়েছেন সে তো কিছু চ্যান্ট করিয়েছেন, কিছু পজিটিভ এনার্জি এসছে, তো ছেলেটি আজকে পজিটিভ এনার্জিটা কিছুটা পেয়েছে বলে বোধহয় ওই নেগেটিভ এনার্জিটা ওর কাছে আসতে পারেনি, ঠিক আছে। কিন্তু সে কজটা ভালো করে বলতে পারেনি। কজ যদি না ধরা যায় এই রকম মানে এটা কথাটা সত্যি, কেউ যদি তোমাকে ব্ল্যাক ম্যাজিক করে, বা এটা এন্টায়ারলি একটা অন্য টপিক শ্রেয়াদি, বাট যদি কেউ কাউকে কিছু চালান বলে বা কাউকে কিছু না পাঠিয়ে দেয়, এরকম কোনো ঘোস্ট কিন্তু তোমার পেছনে করবে না, সে করতেই পারবে না, তার ওই এনার্জিই থাকবে না। খুব বড় জোর হলে কোনো একটা অবজেক্ট বা কোনো একটা বাড়ির সাথে হয়তো একটা ঘোস্ট অ্যাটাচ হতে পারে, এবং সে কিন্তু যাই হোক মানে ওরকমভাবে তোমাকে হন্ট তখনই করতে পারে। তো হন্ট কেন করছে, তবু স্টিল হন্ট করছে, এবং করতে করতে না ওর গা শোয়া হয়ে যায়, কিন্তু ওর শরীরটা একটু খারাপ হতে থাকে। কারণ কি আমরা এটা জানি যে কোনো নেগেটিভ এন্টিটি যদি আসে, সে যদি নাও চায়, তোমার শরীর খারাপ হবে, তোমার ফাইন্যান্সেস খারাপ হবে, এবং বিজনেস বলো কিছু বলো, ছেলেটা যেখানেই করতে যাচ্ছে খুব একটা বেশি কিছু করতে পারছে না। ইনফ্যাক্ট ওর বাবারই একটা বিজনেসে ও শেষকালে মানে এই কয়েক মাসের মধ্যে ওগুলো করতো। এক্স্যাক্টলি, আমরা যে ভাবি না যে ভূত মানে এসে ঘাড় মুটকে দিল, নট লাইক দ্যাট, এগুলো হয় না অ্যাকচুয়ালি, এগুলো কখনোই হয় না। যেটা হয় হচ্ছে ইদার তোমার মধ্যে এমন কোনো একটা দুরারোগ্য ব্যাধি জন্ম নিতে পারে, Right. যেটা তোমাকে মৃত্যু মুখে নিয়ে চলে যাবে, Right. সেটা হতে পারে, কিংবা তোমার ফাইন্যান্সটা এফেক্টেড হতে পারে, যে তুমি বিজনেস করছো প্রচুর লস খেলে, বা তোমার জব চলে গেল। নেগেটিভ এনার্জি কিন্তু এইভাবে এফেক্ট করে, মানে আমরা এই যে গল্পতে শুনি যে ঘাড় মুটকে দিল, রক্ত চুষে খেয়ে নিল, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি হয় না। তো অবশ্যই ছেলেটা অনেকটা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তখন ওকে ওর একটা বন্ধু রেকমেন্ড করে যে আমার মানে হি ইজ ম্যারিড, তো বলে যে আমার ম্যারিড লাইফে অনেক কিছু ইস্যুস চলছিল, আমি একজনের সাথে কনসাল্ট করি, আমার একটা ফ্রেন্ড কাম বোন বা এরকম বলতে পারিস, তুই তার সাথে একবার কথা বল। তো এই আমার সাথে কন্ট্যাক্ট হয়। তো যখন ও আমার সামনে, আমি ওকে ডাকি, আমি কিন্তু সব ক্লায়েন্টের সাথে অনেক সময় ফোনেই হয়ে যায়, মোস্টলি ফোনেই হয়ে যায় ছোটোখাটো প্রবলেম। তো আমি ওকে বলছি যে শোনো, আমার যেটা মনে হচ্ছে যে ইট ইজ সামথিং রিলেটেড টু ইয়োর পাস্ট, তুমি একটু খোঁজ খবর করো। আমি যেটুকু দেখতে পেয়েছি তোমার ডেটিং হিস্ট্রি খুব কালারফুল, তো আই এম শিওর তুমি কোনো একটা মেয়েকে ডেট করতে, এবং কোনো একটা কারণে ও নেই পৃথিবীতে, এবং ও কিন্তু আমি যেটুকু বুঝতে পারছি ও তোমার এগেনস্টে কোনো একটা গ্রাজ হোল্ড করছে। আর শ্রেয়াদি, আমার সেই স্বপ্ন এবং ট্রিগার এত কিছু হওয়ার পর থেকে আমি কিন্তু একটু অন্যরকম কোনো এন্টিটি একটুখানি দেখতে পাই, মানে একটা বুঝতে পারি, তার কোনো বাড়িতে গেলেও কিছু বুঝতে পারি। যাই হোক, স্টোরিটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো তখন ওকে, ইউ টেক ইউ টাইম, কোনো প্রবলেম নেই। তো যাই হোক, তখন আমাকে বলে যে না, আমি তো এরকম কোনো মেয়েকে ডেট করি না। আমি মেয়েটার ফেস দেখতে পাও কি না? হ্যাঁ, মেয়েটার ফেস দেখতে পাই, মেয়েটা একটু একটু নর্থ ইস্ট ঘেঁষা এরকম একটা ফেস। আমি তো তুমি এরকম কাউকে ডেট করেছো কি না তুমি দেখো। তো ও না লিটারালি নিজের জীবনে কি বলবো, একটা ছেলে সে ধরো অন্তত 60 জনকে 6 মাসে ডেট করেছে, প্লাস ক্যাজুয়াল ধরো আরও 20 জনের সাথে গল্প করেছে, দেখা করেছে। তো কে কাকে মনে রাখে? ঠিকই হয়েছে, ওই জন্যই ওর পেছনে পড়েছে। ঠিক হয়তো হয়নি, কেন মেয়েটার সাথে যেটা হয়েছে সেটা খুব একটা ভালো না। হ্যাঁ, তো ওর সাথে অন্যায় করেছে, তার জন্যই তো ওর পেছনে পড়েছে। অন্যায় করেছে, কিন্তু ওই বললাম না লাইফস্টাইল। তো যাই হোক, পরেও খবর নেয় যে আমি মেয়েটার অন্য একটা নাম বলছি, মনিকা, যেটা মেয়েটার নাম নয় অফকোর্স, জাস্ট বলার জন্য। ওর একটা গার্লফ্রেন্ড ছিল, তার ফ্রেন্ড হচ্ছে মনিকা, এবং ও মনিকার উপর ও খুব অ্যাট্রাক্টেড ছিল। মানে ও কিন্তু মনিকার ফ্রেন্ড যে ছিল, XYZ হুয়েভার শি ইজ, গড ব্লেস হার, তো তার সাথে ও রিলেশনশিপে ছিল ছেলেটা, কিন্তু মনিকা তার ওয়ান অফ দ্য ভেরি ক্লোজ ফ্রেন্ড, তাই জন্য ওর মনিকাকে অতটা ভালো করে মনে নেই। এবং মনিকা ছিল নিজের হেয়ার স্টাইল, হেয়ার কালার খুব মানে চেঞ্জ করতো, ভীষণ সুন্দর ছিল, এবং বেশ মানে কি বলবো ওটাকে, বেশ সুন্দর কার্ভি, স্লিম বাট একটু হালকা কার্ভিশিয়াস একটা বডি তার ছিল। তো ও খুব অ্যাট্রাক্টেড ছিল ছেলেটা। তো কথায় কথায় ও যখন সবাই মিলে ওরা ক্লাবিং যাচ্ছে কিছু যাচ্ছে, ও মনিকাকে বলতো যে আমি তোমাকে খুব লাইক করি, খুব লাইক করি, খুব লাইক করি। তো ইনফ্যাক্ট এবার এই কথায় একটা কথা বলে রাখি, যে ওর গার্লফ্রেন্ড ছিল, এই জন্যই ওর গার্লফ্রেন্ড ছিল যে ওরা কিন্তু একটু গ্রুপ অ্যাক্টসে বিশ্বাস করে, ঠিক আছে? মাই গড। ইয়েস, ওরা প্রপার কমিটেড রিলেশনশিপে আছে, কিন্তু ওই পার্টনার্স
করে, তারপরে ধরে নাও থ্রিসম ইনভলভড হয়, যেটা আর কি 3 জনের। তো সেক্ষেত্রে ওই মেয়েটার আর এই কালচারটা খুব কমন দিল্লিতে। ভীষণ কমন, ভীষণ কমন, স্পেশালি পাঞ্জাব ইয়াংস্টার্সদের as মধ্যে। well. হ্যাঁ হ্যাঁ, তো মুম্বাইতেও ইনফ্যাক্ট। এনিওয়ে, তো যাই হোক, তো ছেলেটা মানে ওই যে ওর গার্লফ্রেন্ড, সো কল গার্লফ্রেন্ড, তো গার্লফ্রেন্ডের মেল ফ্রেন্ডরাও ইনভলভ হয় এর সাথে। ওটা এলাও করতেই হবে, না হলে রিলেশনশিপে কী করে থাকবে। আর ছেলেটাও যাদের সাথে অ্যাট্রাক্টেড তারা যদি মানে রাজি হয় কনসেন্ট নিয়ে, তো সেখানেও তারা ইনভলভ হয়। এবং ওদের আমি জানি না কি আছে, ওরা নানা রকম রোল প্লে করে, সো কল্ড, ইফ আই এম নট ভেরি রং। তো এক এক রকম মানে ধরো চরিত্র, কোনো মুভির চরিত্র করতে ওরা মানে পছন্দ করে আর কি। কেউ হয়তো পুলিশ সাজছে, কেউ হয়তো রাজা সাজছে, এরকম আর কি। গার্ডেনার, হ্যাঁ, হয়তো নানা রকম সাজছে, সুইপার, সবই চলে। হ্যাঁ হয়তো সাজে, হয়তো, ঠিক আছে, যাই হোক এরকম ওরা করতো। তো করতে করতে ওই ছেলেটি কী করে, সামহাও ওই মনিকাকে একদিন খুব বলে, এবং মনিকা বলে যে না আমি করব না, হয়তো তার কোনো বয়ফ্রেন্ড আছে বা কিছু, সবাই তো আর রেডি থাকে না। তো ও না মানে ওর গার্লফ্রেন্ডকে বলে যে তুমি মনিকাকে নিয়ে আসতে যদি পারো, তাহলে হুএভার গাই ইউ আর লাইকিং ইউ ক্যান ডু ইট, আমার কোনো প্রবলেম নেই। তো যাই হোক, তখন ওই ছেলেটা ওকে বলে যে তুমি মনিকাকে নিয়ে আসো। তো ও খুব মনিকার কথা বলে। এবার সামহাও মনিকার কোনো রিলেশনশিপ ছিল কি না, বাট হয়তো ব্রেকআপ হয়ে গেছিলো, কিন্তু ওই মেয়েটা বলে শোন, আমার যে বয়ফ্রেন্ড আছে ও তো আমার ফ্রেন্ডের মতো, আমাদের তো ওরকম কেমিস্ট্রি নেই, ও কিন্তু তোকে লাইক করে। তো ছেলেটা কিন্তু 1-2বার এরকম ওরা পার্টি করে, হাউস পার্টি করে, তো মনিকার সাথে ও ইনভলভড হয় ছেলেটা। সামহাও মনিকার একটু ইমোশনালি ওর সাথে আটকে গেছিল, হতেই পারে, এটা খুব স্বাভাবিক। এবং যখন ছেলেটা দেখছে ওর গায়ে চিপকাচ্ছে, তখন ছেলেটা গা ঝাড়া দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তখন ওর ইন্টারেস্টটা মিটে গেছে। ঠিক আছে, শুধু ছেলেরাই যে এরকম করে শ্রেয়াদি তার কোনো মানে নেই, আমি কিন্তু এরকম মেয়েদেরও ফেস টু ফেস এসেছি যারা এগুলো করেছে। ঠিক আছে, তো মনিকা ওটাকে একটু খারাপ নিয়ে নেয়, কিন্তু তাহলেও ঠিকঠাক চলছিল, একটা ফ্রেন্ডের গ্রুপে তো কোনো অসুবিধা নেই। মানে অ্যাজ ইফ তুমি মানে হলিউডের থেকেও বোধহয় এগিয়ে গেছো কোথাও গিয়ে, একই সাথে পার্টিও করছো, আবার সবাই সবাইকে চেনে, যেহেতু ওই সোসাইটিতে ওটা চলছিল, তো সেই কারণে দেবে ওকে। তো সামহাও এইবার ওরা একবার ঠিক করে যে মনিকাকে হিউমিলিয়েট করব, কেন মনিকা এত আমার পেছনে পড়ে গেছে, একটু ওকে ভালো দেখতে কি বলে দিয়েছি, ও ভেবে নিয়েছে ওকে গার্লফ্রেন্ড করে নেব, ও তো আমার মানে ফাইন্যান্সিয়ালি শি ইজ নট আপ টু মি। ঠিক আছে, ও মোটামুটি একটা চাকরি টাকরি করে, ঠিকঠাক ফ্যামিলি থেকে বিলং করে, যে আমার গার্লফ্রেন্ড আছে, শি ইজ রিচ, তাই জন্য শি ইজ মাই গার্লফ্রেন্ড। দিস ইজ নট ডান। এক্স্যাক্টলি। তো ও কি করে, ওর গার্লফ্রেন্ডেরও একটা রাগ ছিল যে আমার থেকে বেশি মনিকাকে পছন্দ করে আমার বয়ফ্রেন্ড, আই অ্যাম দ্য কুইন বি, আমাকে পছন্দ করে না, আমার অন্য কোনো মেয়ে আসছে যাচ্ছে ঠিক আছে, কিন্তু মনিকা মনিকা করছে, তো ওকেও হিউমিলিয়েট করতে হবে। তো ওরা এমনি করে না একটা রোল দেয়, সামহাও ওর গার্লফ্রেন্ড, আমার ক্লায়েন্ট আর মনিকা একটা ইনভলভ হয়। ওরা আর কাউকে রাখে না সেদিনকে, ওরা একটা ওকে রোল দেয়, যে রোলটার মধ্যে ওরা দুজন মিলে ওকে স্পিড করবে ওর গায়ে, এবং একটু ডিস্টার্বিং পার্ট খুব আসছে। ডিস্টার্বিং, ইয়েস। হ্যাঁ, এবং ছেলেটা বলবে তুমি কি আমাকে ভালোবাসো, তো বারবার মনিকাকে বললে মনিকা বলবে হ্যাঁ, তখন বলবে যে তোমার থেকে ভালো তো আমার গার্লফ্রেন্ড, অ্যান্ড তোমার অকাত নেই, অ্যান্ড এইসবগুলো বলবে। এটা রোল প্লের মধ্যে করছে ওরা, জাস্ট ওকে জব্দ করার জন্য। অ্যান্ড আমি তোমার সাথে আর ইনভলভ হবো না, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ইনভলভ হবো, তখন তুমি কি তাও আমাকে ভালোবাসো? কিন্তু মনিকার মেন্টাল হেলথ এবং ইনভলভমেন্ট এতটাই হয়ে গেছিলো ক্লায়েন্টের সাথে আমার ওই মুহূর্তে, আর কিছুটা কিন্তু আমার ক্লায়েন্ট এরকম অবভিয়াসলি, বাট ওই ওর গার্লফ্রেন্ডও একটুখানি নিজের ফিমেল ইগোতে নিয়ে নিয়েছে যে মনিকাকে জব্দ করার এটাই একটা সময়। বলছে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ড্রিঙ্ক মাই টয়লেট, ছেলেটা বলবে এটা ওকে। such a weird, ইউ ক্যান ডু দ্যাট, ইরিটেটিং একটা ফ্যান্টাসি। হ্যাঁ ইউ ক্যান ডু দ্যাট, বাট আমি তোকে ভালোবাসি না, এরকম একটা কিছু। তো এমনভাবে মেয়েটাকে অপমান করেছে, দু একটা থাপ্পড় টাপ্পড় হয়তো মেরেছে, কিন্তু খুব মারেনি, মানে যেটা আমি জানি, কিন্তু ওকে খুব বাজে অপমান করেছিল, ফিজিক্যাল টর্চার, মেন্টাল টর্চার। আর একটু বলেন ওকে বুলি করা একটু করেছে, করে তারপর ওরা ভুলে টুলে গেছে। এবার আস্তে আস্তে ওই ছেলেটার লাইফে ওই মেয়েটাও চলে গেছে, অন্য মেয়ে এসছে, ওই মেয়েটার লাইফে অন্য ছেলে এসছে, এগুলো তো আসারই ছিল, হওয়ারই ছিল। মনিকাকে ওরা ভুলে গেছে, আর ওই যে ওর গার্লফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ডের সাথে মনিকা আর থাকতো না। মনিকা নিজেকে আইসোলেট করে নেয়, হয়তো পার্টি ফার্টি করে না, কিছু মাসের মধ্যে
নিজের একটা সর্বনাশ করে ফেলে, নিজের প্রাণ নিজে নিয়ে নেয়। ইয়েস। তো যখন শ্রেয়াদি এটার একটা সেশন হয়, তুমি যখন বুঝতে পারছো সাইকোলজিক্যালি, একটা মেডিটেশন দিয়ে তা কারোর সাথে কানেক্ট করতে পারো তুমি, যদি তোমার সেই জিনিসটা থাকে, বা যেমন আমার ওটা আসছে বা আছে হয়তো হালকা কিছুটা অন্তত আমি করতে পেরেছি হয়তো। তো আমি দেখছি যে ও খুব কষ্টে আছে আর খুব কনফিউশনের স্টেটে আছে। ও এখনও কোথাও গিয়ে মনে করে আমার ক্লায়েন্ট ওকে ভালোবাসতো যদি মাঝখানে ওই মেয়েটা না থাকতো। ঠিক আছে, আর খারাপ করেছে আমার ক্লায়েন্ট তো অবশ্যই অনেকটাই খারাপ করেছে। তো আমি ছেলেটাকে বলি যে তুমি এটা লেখো যে তুমি খারাপ করেছো, এবং মেয়েটা খ্রিশ্চান ফেথ ফলো করতো। তো আমি একটা জায়গায় বলি যে এটা গিয়ে দিয়ে আসো, একটা কবরস্থান ছিল, তুমি এটা গিয়ে দিয়ে আসো। কিন্তু এটা করে মনে করো না যে তুমি কোনো রিচুয়াল করছো, এটা জাস্ট তুমি মেন্টাল ক্লিয়ারেন্স করছো নিজের। ঠিক আছে, তুমি ক্ষমা চাও আর নিজেকে কিছুটা শুধরানোর চেষ্টা করো। তারপরে তুমি কবচ করলে করতে পারো, অন্য তান্ত্রিকের কাছে গেলে যেতে পারো, কোনো পাথর, কোনো কবচের ইনিশিয়াল কিছু বাঁধন থাকতে পারে, তুমি যদি নিজেকে ট্রান্সফর্ম করো তার চেয়ে কিছু খারাপ নেই। আজকে সেই ছেলেটা পিওর ভেজিটেরিয়ান, ড্রিঙ্ক করা ছেড়ে দিয়েছে, অ্যান্ড ডেটিং লাইফেও কেউ নেই আপাতত, নিজেকে নিজে ফিগার আউট করার চেষ্টা করছে, বিজনেস শুরু করেছে, অ্যান্ড প্রচণ্ড মথুরা বৃন্দাবন এইসব জায়গা টায়গা যায়, আর নেশা টেশা একদম ছেড়ে দিয়েছে। হি ইজ ভেরি ক্লিন, বডি বিল্ড আবার শুরু করেছে। এখন না ওকে দেখে সেই যে একটা ব্রাদারলি ফিলিং সেটা আসে, ওকে দেখলেই বুঝতে পারবে ওর অরাটা অনেকটা চেঞ্জ হয়েছে। যাই হোক, 5 মাসের মধ্যে অনেকটা ট্রান্সফরমেশন হয়েছে, এখনও অনেক কাজ ওকে করতে হবে। তো কাজও করে যাচ্ছে, কিছু হিলিংয়ের মধ্যে দিয়েও ও যাচ্ছে। একটা সত্যি কথা বলছি কি, যে ও এখনও কিন্তু দেখতে পায় মেয়েটাকে, কিন্তু ও আর ভয় পায় না, ও অতটাও দেখতে পায় না, ও ফিজিক্যাল টাচও কোনো ফিল করে না, ও জাস্ট দূর থেকে মনে হয় কিছু যেন দেখে। আর আমি বলছি তুমি যদি দেখো তুমি ক্ষমা চাইবে, তুমি যদি ভয় পাও তুমি ক্ষমা চাইবে। তোমার মানে সবার আগে তুমি এটা করো। কোনো তান্ত্রিক তোমাকে পুজো করে 2-3 মাসের জন্য করে দিতে পারে। ওর যে মেয়েটার রেজ একটা আসছে, কেন মেয়েটার যে মানে সোলটা আছে সে না একটা কনফিউশন স্টেটে চলে গেছিলো, এখন হয়তো সে রিয়েলাইজ করছে যে আমি আর নেই, এই ছেলেটি আমার লাইফে আর আসবে না, বা ওই লাইফটা আমি ছেড়ে এসেছি। তো যখনই তুমি তাকে ক্ষমা করে দেবে এবং নিজেকেও ক্ষমা করে দেবে, সত্যি অনেকটা হেল্প পাবে। তারপরে যদি তুমি কোনো আমাদের তথাকথিত প্র্যাকটিসেস করো, সত্যিই হেল্প পাবে। তো এখনও অন্য প্র্যাকটিসেস করছে, হোপফুলি ও অনেক ভালো কি আছে। বলবো ঠিক বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি একদম অন্য রকমের একটা ঘটনা শুনলাম। তথাকথিত যে ধরনের ভৌতিক ঘটনা আমরা শুনি তার থেকে অনেকটাই ডিফারেন্ট Right. এবং সামওয়্যার ইন্টারেস্টিং। এরকম আনকনভেনশনাল ফ্যান্টাসিজ ডেফিনেটলি তোমার লাইফকে এই ধরনেরই মর্মান্তিক পরিণতি দিতে পারে। এটা ব্যাপারটা ভীষণ হচ্ছে অবভিয়াস একটা ছিল। অ্যাডভেঞ্চার একদিন করা উচিত, এগুলো ওটাতে একদম নিজেকে একটা লাইফস্টাইল করে মোমেন্টের নিও না। প্লেজার। হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ ওই মোমেন্টটা শেষ হয়ে যাচ্ছে, তোমার লাইফটা আরও বেশি খারাপের দিকে চলে যাচ্ছে। রাইট। তো এই বাচ্চারা যারা এখন এগুলো রিয়েলাইজ করতে পারে না, হয়তো একটা সাময়িক খুশির জন্য ওরা মিডল ভেসে এজ যায়। অবধিও লোকজন কিন্তু করছে এসব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আর মনে এই অ্যাট্রাকশনটা মিডিল এজে বেশি বাড়ে ইনফ্যাক্ট। ওকে। তুই দেখবি একদম ছোট কলেজ গোয়িং বাচ্চাদের মধ্যে তাও সেই ওই কাফ লাভ ব্যাপারটা থাকে, তো প্রথম প্রথম প্রেমে পড়া, প্রথম বসন্তের ছোঁয়া, তো ওদের মধ্যে যতটা একটা পিওর ইমোশন থাকে, ইটস অবভিয়াস আমরা যত ম্যাচুরিটির সাথে সাথে গ্রো করতে থাকি তত আমাদের ওই পিওরিটিটা নষ্ট হয়ে যায় কোথাও। আজ থেকে 10 বছর আগে মানে যতটা আমি এফেক্টেড হতাম, আমার হাজব্যান্ড একটা ফেসবুকে অন্য একটা মেয়েকে লাইক করলে আমি যতটা রেগে যেতাম, আমি কি আজকে রাখবো? এখন আর আমরা পাত্তা দিই না ওটা, কারণ ওই জায়গাটাকে আমি ওভারকাম করে চলে এসেছি। রাইট। তো এই যে অন্য কাউকে টাচ করলে সেই পাগল পাগল লাগার ব্যাপারটা, একটা ছোট একদম ফুলের মতন, কুড়ির মতন যারা স্টেটে রয়েছে তাদের থেকেও বেশি এই মিডল এজে গিয়ে আসে, আর সেখানে অ্যাট্রাকশনটা আরও বাড়ে। কিন্তু এই এটাকে আনকনভেনশনাল lifestyle- জিনিসগুলো, এই লাইফস্টাইলটা, এটা যে কতটা ভয়ানক, ওই সাময়িক আনন্দটা শেষ হয়ে যাওয়ার পর সেটা যে কতটা কষ্টের হতে পারে, যখন রিয়েলাইজ করে যে হে ভগবান আমি এটা কী করলাম, তখন যে কত রিলেশনশিপ কোনো রকম অন্যান্য প্রবলেম ছাড়াও সুন্দর সুন্দর রিলেশনশিপগুলো কি বাজেভাবে নষ্ট হয়ে যায়। তো আমার মনে হয় যে এটা যদি মানুষ একটু
আমি এই কারণেই বলবো যে আমাদের যারা শুনবে তাদের মধ্যে কেউ স্বীকার করুক বা না করুক, হতে পারে যে অনেকেই আছে তারা নিজেরাও ইনভলভড অলরেডি, কারণ আমাদের কলকাতাতেও কিন্তু এই কালচারটা আস্তে আস্তে গ্রো করছে। আমার কাছে শ্রেয়াদি কিছু ক্লায়েন্ট আসে, তারা অনেকেই এসে বলে যে আমার হাজব্যান্ড আমার ফ্রেন্ডের উপরে হ্যাঁ, অ্যাট্রাক্টেড। আমার কাছে কত গল্প এসছে, আমি রিসেন্ট নিজেই আমার ভালো থাকার গল্প চ্যানেলে কতগুলো স্টোরি শেয়ার করেছি, জাস্ট তুই দেখবি পর আমার 3-4টে আমি এপিসোড শুনি। এই একই রকমের ঘটনা। রাইট। হ্যাঁ, তো রীতিমতো বিয়ের আগেই এই লাস্ট যে ইনসিডেন্ট একটা বলেছিলাম যে বিয়ের আগে থেকেই অলরেডি মেয়েটাকে হেন্স দিতে স্টার্ট করেছিল, কিন্তু একদিন কথায় কথায় বলেও ছিল যে আচ্ছা ধরো এরকম আমরা একটা পার্টিতে গেছি, আমার ফ্রেন্ডসরা তোমাকে চেক করছে, তো তুমি কি চাইবে, তোমার ভালো লাগবে ওরা যদি তোমার সাথে একটু টাইম স্পেন্ড করে? আচ্ছা এবার মেয়েটা কি হলো, প্রচণ্ড রেগে গেল, হ্যাঁ কি বলছো পাগলের মতো এগুলো। তখন ছেলেটা বলছে আরে ইয়ার কি মারছি বাবা, এত রেগে যাচ্ছ কেন? কিন্তু এই ধরনের ইয়ার কি কোনো নর্মাল মানুষ আমার মনে হয় না মারে। তো এই ছোটো ছোটো হিন্টসগুলোকে অ্যাভয়েড না করে প্রথমে যদি একটু গুরুত্ব দিয়ে আমরা শুনি, তাহলে Right. প্রথমেই ওই জায়গাটাকে অ্যাভয়েড করা যায়, বেরিয়ে আসা যায়। আর যদি আমাদের বুঝতে দেরি হয়েও গিয়ে থাকে, বিয়ের পরে যদি এ ধরনের কিছু ফেস করছি, কার সাথে ইনভলভ হচ্ছ, কিভাবে ইনভলভ হচ্ছ একটু জেনে বুঝে নাও। একদম। এই রিসেন্ট আরেকটাও ঘটনা, জানি না তুই শুনেছিস কিনা, এটাও আমি শেয়ার করেছিলাম, যে মেয়েটি বিয়ে হওয়ার পরের পার্টটা বলছি। হঠাৎ করে বাড়িতে মানে শ্বশুর বাড়ি থেকে প্রচণ্ড চাপ দিতে থাকে যে তোমাকে বাড়ি থেকে টাকা পয়সা আনতে হবে। তো Okay. প্রথমে রাজি হচ্ছিল না, স্বাভাবিক, যে আমার বাবা কোথায় পাবে, আমার সেরকম ফাইন্যান্সিয়াল স্টেট নয় যে আমার বাবা প্রচুর টাকা তোমাকে দিতে পারবে, আজ এটা দাও কাল বাইক দাও পরশু ওটা দাও সেটা দাও করছে। করতে করতে মেয়েটাকে রীতিমতো করলো কি, বাড়িতে বন্দি করে দিল, ফোনের অ্যাক্সেস বন্ধ করে দিল, যে তুমি ফোন টোন করতে পারবে না। ওই হালে কালে ওর শাশুড়ি ফোন ধরিয়ে দিত, কথা বলতো। এই করতে করতে একদিন কি হয়, ওনার একজন বোধহয় ভাসুর ছিল আর ওর হাজব্যান্ড, দুই ভাই ওরা, একদিন দুজনে বাইরে বসে টিভি দেখছে। তো ও ঘরে বসেছিল রাত্রেবেলা, জানে যে এবার হাজব্যান্ড আসবে, ওরা দুজনে শুয়ে পড়বে, হঠাৎ ওর ভাসুর ঢোকে এবং রীতিমতো ওর ওপর হাবি হয়। ঠিক ও মাই আছে, গড। রীতিমতো ওর ওপর যখন ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে, তো একটা মেয়ে ওই পরিস্থিতিতে সবার আগে কার হেল্প চাইবে? ডেফিনেটলি Husband. হাজব্যান্ডের। রাইট। ও হাজব্যান্ডকে ডাকতেই যাবে, দ্য মোমেন্ট ওর হাজব্যান্ডের ওপর থেকে একটু সরলো বা সাইড দিয়েও দেখছে, ওর মানে ওর ভাসুর যে ওর ওপরে ছিল, সে যখন হালকা সরে গেল ওপরে, তো ওর সাইড দিয়ে দেখছে যে ওর হাজব্যান্ড একদম পেছনেই বসে আছে, ইনফ্যাক্ট ওই খাটের বটমের সাথে হেলান দিয়ে সে দাঁড়িয়ে আছে, সে দেখছে। এবার ও যখন ওই দৃশ্যটা দেখেছে না, ও হতবাক হয়ে গিয়ে বলছে যে তুমি, মানে ও তো ভাবতেই পারছে না যে ওর ভাসুরের এতটা দুঃসাহস হয়ে গেছে যে হাজব্যান্ডের প্রেজেন্সে ওকে এইভাবে অ্যাটাক করেছে। এবার ও যখন চিৎকার করতে যাচ্ছে, ওর মুখটাকে চেপে ধরে ওর হাজব্যান্ড আর ভাসুর দুজন মিলে রীতিমতো ওর গলা চেপে ধরে ওর মুখ বন্ধ করে বলেছে যে বাড়ি থেকে যদি টাকা না আনতে পারিস তাহলে আমাদেরকে এইভাবেই পুষিয়ে দিতে হবে, আমাদের পুরো ফ্যামিলিকে পুষিয়ে দিতে হবে। এবং পরদিন মেয়েটা কাঁদতে কাঁদতে যখন শাশুড়িকে এই পুরো ব্যাপারটা শেয়ার করে, ওর শাশুড়ির ওপিনিয়নটা শুনবি, বাবা তুমি তো লাকি বলা যায়, একটা বিয়ে করে এরকম একাধিক মানুষকে এনজয় করতে পারলে ভালোই তো, মজাই তো হয়, আবার my এত God. দুঃখ করার কি আছে। তারপর ওর দাদাদেরকে কোনোভাবে ডেকে, পাড়ার লোক টোক ডেকে ব্যাপারটা থেকে সর্ট আউট হয়েছিল, সে অন্য ব্যাপার। তো বললাম এটাই, যে আমরা যে ভাবছি যে আমাদের চারপাশটা পুরো পরিশুদ্ধ, তা কিন্তু নয়। আমাদের নয়। চারপাশেও এমন অনেক ঘটনা ঘটছে। আমি ধারাবাহিকভাবে রেগুলারলি ভালো থাকার গল্প চ্যানেলে এই ধরনের স্টোরিগুলো নিয়ে ডিসকাস করছি, কিভাবে তারা মাথা ঠান্ডা রেখে এরম পরিস্থিতির শিকার হলে সেখান থেকে বেরিয়ে আসবে, এগুলো নিয়ে এত বেশি কথা বলছি জাস্ট বিকজ এই কারণে অনেকে থাকে যে তারা এগুলোকে এনকারেজ করে, ভালোবাসে, মেয়েরাও থাকে, আবার কেউ তো থাকে যে ইনোসেন্টলি তারা এই খপ্পরে পড়ে যায়, Right. তারা যাতে বুদ্ধি করে এখান থেকে বেরিয়ে আসতে পারে সামহাও, তারই একটা ছোট্ট প্রচেষ্টা আমার। তো হ্যাঁ, আমি দেখছি তুমি খুব ভালো কাজ করছো। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, কেন এটা একটা অন্যরকম, এই ভৌতিক চ্যানেল আর নানা রকম মানে স্পিরিচুয়াল হেল্পাররা এখানে আসেন, আমি বলছি না কেউ ভুল কেউ ঠিক, সে বিচার করতে আমি বসিনি। টায়ার্ড অফ, মানে আমার আর ভালো লাগছিল না, Right. একই ব্যাপারটা হয়ে যাচ্ছিল। তো আমার একই জিনিস। তারপর যখন আমি মানুষের জীবন নিয়ে খোঁড়াখুঁড়ি শুরু করলাম না, তুই বিশ্বাস কর আমার আর ভূতের গল্প কি ভয় লাগবে, মানুষই ভয় পাইয়ে ভয়ঙ্কর দিচ্ছে। মানুষদের গল্প আমার কাছে এত বেশি পরিমাণে আসতে শুরু করলো
মনে হয় যে ভগবান, মানে আমার কোনো শত্রুরও এরম দিন না আসুক, এতটাই মর্মান্তিক সেই ঘটনাগুলি। যাই হোক, তো ঘটনাটা খুবই একদম অন্যরকম ছিল, পুরো সিচুয়েশনটা কেমন একটা ভারাক্রান্ত হয়ে গেল। সত্যি তাই, সত্যি একটুখানি তাই। আমরা একদম মুডটা চেঞ্জ করে ফেলি, চল ঠিক আছে, একটু আমাদের দর্শক বন্ধুদেরও মুডটা একটু চেঞ্জ হয়ে যাবে, একদম একটা অন্য রকম মাইন্ডসেটে চলে গেলাম তো আমরা, সেখান থেকে একটু বেরোনো দরকার। তো আজকে একটু মেকআপ নিয়ে আলোচনা করব। একদম। প্রচুর ফিমেল ফ্রেন্ড আমার, তো সাবস্ক্রাইবাররা আমি ওইভাবে তাদেরকে ওইভাবে ডাকতে পারি না, তারা কেউ আমাকে সাবস্ক্রাইবার বা আমাকেও কেউ ওইভাবে মানে না, সবারই আমি দিদি বোন বন্ধু এই পর্যায়েতেই আছি। Right. তো সেই ভালোবাসার জায়গা থেকে প্রত্যেকেই ভীষণ মেকআপ করতে ভালোবাসে, কোয়াইট এক্সাইটেড মেকআপের ব্যাপারে জানতে, এবং মহিলারা প্রচুর আমাকে ফলো করে। তো আমার মহিলা দর্শক বন্ধুদের জন্যই আজকে একটা বিশেষ মানে স্পেশাল কিছু টিপস তুই শেয়ার কর, যে যাদের যা রাশিফল সেই অনুযায়ী স্পেসিফিক কিছু মেকআপ আছে যেটা করলে তারা কিছুটা সৌভাগ্যবতী হতে পারে। তো সেরকম কিছু শুনি। ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে আমরা খুব ইজিলি আমাদের বার্থ ডেট অনুযায়ী আমাদের কি রাশি এটা বুঝতে পারি। যখনই আমরা ভেদিক অ্যাস্ট্রোলজি দেখছি তখন কিন্তু একটু ওটা চেঞ্জ হয়ে যায় জেনারেলি। তো খুব কম লোকের হয়, সেম হয়ই না, মানে আমি পাইনি আর কি। তো যাই হোক, এইবার হচ্ছে যে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি যদি আমি দেখি, তোমরা ফার্স্ট শুরু হচ্ছে এরিস থেকে। অ্যান্ড এরিস যারা রয়েছেন, আমি খুব শর্টে বলছি, তারা যদি মেকআপের মধ্যে স্পেশালি নিজেদের আইজ খুব হাইলাইট করেন, তারা ওটা মানে নিজেদের গ্রোথ ফাইন্যান্সিয়ালি প্লাস মানে যদি স্পেশালি অনার ডেট বা কোথাও যেতে চান, কোনো কাউকে অ্যাট্রাক্ট করতে চাইছেন, আই মেকআপ যদি করে, এবং বোল্ড কালার আই মেকআপ যেগুলো আমরা জানি, এগুলো তারা ট্রাই করতে পারে। লেন্সেস বলো বা একটু অন্যরকম আই মেকআপ তারা ট্রাই করতে পারে। আর সলিড ব্রাইট কালার তারা ট্রাই করতে পারে, অবশ্যই রেড বা অরেঞ্জ বা ব্ল্যাকের উপরেও কিছু, কিন্তু খুব বোল্ড সলিড কালার তারা যদি জামা কাপড় পরে, এটা খুব ভালো। খুব তাড়াতাড়ি যাচ্ছি, টরাস আসছি। টরাস যদি খুব স্ট্রেট ফিটেড ড্রেস পরে তাদের ভালো লাগবে, সাটল মেকআপ রাখে তাদের ভালো লাগবে, ক্লোজ টু মানে স্কিন কমপ্লেকশন ফাউন্ডেশন রাখে, খুব কালারফুল মেকআপ না ইউজ করে, তাদের ভালো লাগবে। তারা আর্দি টোনের মেকআপ বা আর্দি টোনের জামা কাপড়, অ্যাক্সেসরিজ, ব্যাগ বা শুজ ইউজ করে, খুব ভালো হবে। আচ্ছা, এইবার টরাসের পরে চলে আসছি জেমিনাইয়ের খুব আই ওয়াজ ওয়েটিং ফর আচ্ছা, জেমিনাইকে না খুব কালারফুল প্রিন্টেড এবং প্লেফুল জিনিস খুব ভালো লাগে। ইউজুয়ালি যারা জেমিনাই হয় তারা কিন্তু তাদের মানে এজ অনুযায়ী কিছু বছর ছোট তাদের দেখতে লাগে। এটা আরও রাশির লাগে, আমি পরবর্তীকালে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি অনুযায়ী আসছি। তো সবাই খুব ইজিলি জানে কোন ডেট থেকে কিছু। তো জেমিনাই বোধহয় তোমার বার্থডেতে পড়ে। আর ওই জন্যেই আমাকে কেউ আর মানতে চায় না যে আমি বড় হয়ে গেছি। ওকে, বড় না, ইনফ্যাক্ট আমি বুড়ি হয়ে গেছি। না কাম অন, বুড়ি তো তুমি 50 বছর পরে হবে, এখন তুমি বসো। আচ্ছা, ওকে ফাইন। আর কতদিন এই বাটারিং করে চলবে? হলো তো, তলে তলে তো বয়সটা হলো। না, এনিওয়েজ it's তুই fine. কন্টিনিউ কর। হ্যাঁ, ফাইন। তো এনিওয়ে, তো তারা যদি খুব প্লেফুল কিছু এক্সপেরিমেন্ট করে খুব ভালো হয়। ইউজুয়ালি লং হেয়ার বা হেয়ার নিয়ে খুব এক্সপেরিমেন্ট করে, তাদের জন্য তারা কিন্তু তাদের চার্টেও এগুলো আমি যেটা বলছি শুধু তাদের ভালো লাগবে বা কাউকে অ্যাট্রাক্ট করতে পারবে, ফাইন। বাট আমার মনে হচ্ছে তারা কিন্তু মানে নিজের লাইফে কিছু উন্নতি যদি দেখতে চায়। এবার আমাদের সবাইকেই কিছুটা কিছু প্রেজেন্টেবল হয়ে যেতে হয়। কোনো কোনো প্রফেশন থাকে যে ডক্টর, টিচার আর লয়ার, তার মধ্যেও তারা কিন্তু সাটল চেঞ্জেস করতে পারে। জেমিনাই অ্যাগেন খুব প্লেফুল থাকতে পারে। ইউথফুল মেকআপ মানে বেশ ব্লাশ বা ব্লাশ কালার, নিউড কালারের লিপ কালার ইউজ করা বা ল্যাশেস ইউজ করা, যেগুলোতে বেশ এটা পুতুল পুতুল লুক লাগবে, সেগুলো কিন্তু তারা খুব ট্রাই করতে পারে। তো আমি একদম পারফেক্ট লুকে আছি। একদম একদম একদম। ইনফ্যাক্ট তারা স্পেকের ফ্রেম নিয়েও খুব মানে এক্সপেরিমেন্ট আমি করতে যেমন পারে। প্রচন্ড ফ্যাসিনেটেড অ্যাকচুয়ালি। হ্যাঁ, প্লিজ করো। তারপরে আসছে আই নো ইটস লাকি ফর মি। ও ওয়াও। হ্যাঁ, তারপরে আসছে ক্যান্সার ভীষণ রোম্যান্টিক ড্রেসিং, লেস ড্রেসিং, লাইট ব্লু, ল্যাভেন্ডার, হোয়াইট কালারের ড্রেসিং। ক্যান্সার হচ্ছে মুনের কালার, রোম্যান্টিক মেকআপ, রোম্যান্টিক ড্রেসিং, এটা তারা ইউটিউব বা যদি পিনিন্টারেস্ট বা গুগলে করতে পারে, প্রচুর এরকম মেকআপ ইন্সপিরেশন তারা পেয়ে যাবে। হোয়াট ইজ রোম্যান্টিক মেকআপ, একটা এক্সাম্পল যেমন আসছে আমার, দ্য লেজেন্ড মার্লিন মনরোর রেড লিপ, দ্যাট ইজ আ ভেরি রোম্যান্টিক মেকআপ, তো সেটা তারা করতে পারে।
ভীষণ ভালো লাগে, বাট তারা যদি প্রচণ্ড মেকআপ করে সেটা যাতে একটু অ্যাভয়েড করে। ঠিক আছে, একটা লিপ ড্রামাটিক রাখলো তো আইস ছেড়ে দেবে, এটা তো জেনারেলি আমরা সবাই জানি, বাট স্টিল তারা যেন একটু মানে ন্যাচারালটাকে একটু ফ্লন্টিং করে মেকআপ করে, সেটা তাদের আরও ভালো লাগবে। একটা দুটো এক্সপেরিমেন্ট সবাই করতে পারে। আচ্ছা, তারপরে আসছে লিও। এবার লিও আমরা জানি ফায়ার সাইন, একটু অ্যাটেনশন গ্র্যাব করতে ভালোবাসে। তো লিওকে ট্রেন্ডের থেকেও আগে একদম সুপার ট্রেন্ডি যদি জামাকাপড় পরে এবং নিজেকে সেভাবে রাখে, আ গুড হেয়ার কাট ইজ মাস্ট মানে লিওর জন্য। ঠিক আছে, ন্যাচারাল হেয়ার রাখবে না, বেশি হেয়ার কালার করে, আর যদি কারো দরকার পড়ে অবশ্যই করবে। তো একটা ভালো হেয়ার কাট লিওর জন্য খুব ইম্পর্ট্যান্ট। লিওর জন্য খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে একদম সুন্দর স্কিন, খুব ইম্পর্ট্যান্ট। একটা সুন্দর স্কিন, একটা গ্লো, একটা গোল্ড, এটা খুব ইম্পর্ট্যান্ট হয়। তারপরে আসছে ভার্গো। ভার্গোর খুব মানে অফিস ওয়্যার বা যেগুলো এখন আমরা দেখছি খুব মানে ফর্মাল ওয়্যার, এইসব খুব ফ্যাশন এসছে। তো ভার্গো একটু ফর্মাল ওয়্যার, টিপটপ গুড কাটেড ড্রেস পরবে, প্রপার মেকআপ করবে, যে একদম মানে আই একদম প্রেসাইসলি সুন্দর করে হালকা আইলাইনার পরলো, এটা কিন্তু ভার্গোর হবে। এবার আমি স্পেসিফাই করছি যে হয়তো মানে ক্যান্সারকেও আমি বললাম, কিন্তু ক্যান্সার কিন্তু সাজগোজ করতে পারে, পার্লস পরতে পারে, রোম্যান্টিক ড্রেসিং করতে পারে। ভার্গোর কাছে যেটা আসছে, ভার্গো একদম অফিসে আমরা বস লেডি যেমনভাবে সাজে সেরমভাবে সাজতে পারে। আবার লিও ইজ অলসো বস লেডি নাও, কিন্তু লিও ইজ আ ফ্লাশি বস লেডি। সে যখন ব্লেজার পরবে ইট উইল বি রেড অর পিঙ্ক। যখন সেটা ভার্গো পড়ছে, ভার্গো তখন আর্থ টোনসে পড়ছে, সিম্পল কালার্সে পড়ছে, সিম্পল কালার মেকআপ পড়ছে। তারপরে আসছে আমরা লিব্রা। লিব্রা হচ্ছে খুব ফ্যাশন কুইনের মতো সাজতে পারে, কোনো অসুবিধা নেই, বাট পারফিউম যেন লিব্রা সবসময় ইউজ করে। পারফিউমে তার খুব ভালো হবে এবং উন্নতি করতে পারবে, কিছুটা চার্টে উন্নতি, কনফিডেন্স, এটা খুব ভালো। তারপরে আসছে স্করপিও। স্করপিও ডার্ক মেকআপ যদি ইউজ করে, ডার্ক লিপস্টিক, ডার্ক লাইনার্স, ডার্ক ক্লোথস, ভালো লাগবে, তার জন্য ভালোও লাগবে, সে এগোতেও পারবে। ঠিক আছে, তারপর স্যাজিটেরিয়াস। স্যাজিটেরিয়াস খুব স্পোর্টি মেকআপ, অ্যাথলিজার, এই জিনিসটা ক্যারি করলে তার ন্যাচারাল, ইনফ্যাক্ট অনেকটা এজেও সে কিন্তু খুব স্পোর্টি অ্যাথলেটিক। ঠিক আছে, সেটা তার খুব মানাবে এবং তার জন্য মানে তাকে এগিয়ে নিয়ে যাবে। নেক্সট আসছে ক্যাপ্রিকন। ক্যাপ্রিকন আগেন একটা আর্থ সাইন, ভার্গোর মতনই কিছুটা ন্যাচারাল ড্রেস আপ করবে, মেকআপ করবে, কিন্তু ক্যাপ্রিকন হচ্ছে দে ক্যান হাইলাইট দেয়ার আইজ, রেস্ট অফ দ্য মেকআপ খুব সিম্পল থাকবে, শুধু মানে আইজেরই মেকআপ বেশি তারা করতে পারে। তো এটা আসছে ক্যাপ্রিকন। অ্যান্ড দেন তারপর আমরা আসছি অ্যাকোয়ারিয়াস। অ্যাকোয়ারিয়াস আবার আর্থ সাইনে চলে আসছি, কিন্তু আর্থ সাইন হলে কী হবে, এটাও একটু ভার্গোর কিছু ট্রেটস রাখে, অনেকেই জানে বা জানে না আমি জানি না, কিন্তু একটু ডিসিপ্লিনভাবে যদি তারা ড্রেস করে খুব ভালো লাগবে, মানে প্রপার মেকআপ, অফিসে যাচ্ছে অফিসিয়াল, বা ধরে নাও আমরা যদি দেখি একটা কার থেকে ইন্সপিরেশন নিতে পারি, ধরে নাও কোনো নিউজ হোস্ট, আমরা কার থেকে ইন্সপিরেশন নিতে পারি, ধরো এয়ার হোস্টেস, এরকম গ্রুমিংয়ে যদি থাকে, হেয়ার টাইড অ্যান্ড প্রপার, তারা কিন্তু ভালো থাকতে পারে। মানে অনেকে চুল খুলে রাখতে পারে, দ্যাট ইজ ফাইন, বাট চুলটা যেন নিট থাকে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর তারপরে চলে এলাম স্পাইস, মানে আমাদের মীন রাশি পাইসেস। জল, ব্লু কালার মেকআপে যদি ইউজ করে ভীষণ ভালো। আর আইলাইনার বলো, ইনফ্যাক্ট ল্যাশেস বলো ইউজ করতে পারে, লিপস্টিক ইউজ করতে পারে, নেল কালারফুল তারা ইউজ করতে পারে, ফ্লোই ফ্যাব্রিকের জামাকাপড় পরতে পারে। অ্যাকর্ডিং টু দেয়ার সাইন তারা বেশি কমফোর্টেবল থাকবে, ঘুরিয়ে ফিরিয়ে দেখবে তাদের স্টাইলটা, মানে আমরা বুঝতে পারি না, অনেক বছর অবধি আমরা এক্সপেরিমেন্ট করতে থাকি আমাদেরকে কোন স্টাইলটা মানাবে, তো সেই দিকে তারা করতে পারে। এটা বেসিক্যালি তাদের কিছুটা উন্নতি, কনফিডেন্স এটা হবে। এইবার বলছি এগুলো খুবই জেনারেল, এগুলো যাকে বললাম তার ওভারঅলটা একটা দেখে তাকে বললাম, এটাতে তার 50-60% ভালো হবে, এটা করলেও আর সে জবটা পেয়ে গেল এটা নয়, কিন্তু মোটামুটি তাকে কনফিডেন্সটা দেবে। কেন এটা 50-60%, এটা হচ্ছে মানে এই সাইনগুলো আমরা জেনারেলি যেটা দেখি, যদি আমি বলি আমার বার্থ চার্ট অনুযায়ী আমি স্যাজিটেরিয়াস বা কিছু, তো সেটা হচ্ছে পিপল আমাকে কিভাবে দেখে, লোকজন আমাকে কি ফিল করে, কোন এনার্জিটা, সেটা হচ্ছে স্যাজিটেরিয়াস। যখন তারা কোনো পেপারে তাদের রাশিও দেখছে, তখন তারা যদি তাদের মুন সাইনটাও দেখে নেয়, তো এটা বেটার। অ্যামেজিং অ্যামেজিং কনসেপ্টটা, আর তার সাথেও যেভাবে এক্সপ্লেন করে দিল,
আমার মনে হয় যে ওপাশে যারা শুনেছে তারা একদম বুঝে গেছে কি করতে হবে এবং একদম হুবহু তোমরা ফলো করো, দেখো নিশ্চয়ই গুড লাক তোমাদের জন্য ওয়েট করে আছে। তবে আমার তরফ থেকে একটা সাজেশন আমি দিচ্ছি, যেভাবেই মেকআপ করো আর যাই করো না কেন, যদি তোমার স্কিনের টেক্সচার না ভালো হয় তাহলে কিন্তু কোনো মেকআপই প্রপার আসে না। তাই অলওয়েজ টেক কেয়ার অফ ইউর স্কিন, এবং স্কিন হেয়ার এগুলো যত ভালো থাকবে তত যে ধরনেরই তুমি মেকআপ করো সেটা ভালো বসবে। তোমার ব্লাশটা লাগালেও তুমি যে ভেতর থেকে গ্লো না করলে তোমার কিন্তু সেই প্রপার মানে একটা হয় না যে আমরা একজন লাগে কি একদম ফ্ললেস লাগছে তাকে দেখতে, কেন লাগে? কারণ তার স্কিনটা ইটসেলফ খুব ভালো। আর আমাদের বেঙ্গলি কালচারের স্কিন ভালো মানে সেই মা কাকিমাদেরই বল, আর আমাদের জেনারেশনই এত ব্যস্ততায় থাকে, ওই পুজোর 2 মাস আগে গিয়ে জাস্ট দুটো ফেশিয়াল টোন নিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। কিংবা হার্ডলি কয়েকজনকেই আমি দেখেছি যারা মান্থলি যায়, মানে পার্লার তো কেউ যেতেই চায় না, ঠেলে ঠেলে পাঠাতে হয় সবাইকে, আমাদের মধ্যবিত্ত ঘরে বিশেষ করে। তো সকলকে বলবো পার্লার যাওয়ার কোনো দরকার নেই। রেগুলার যদি নিজের ফুড হ্যাবিট ঠিক রাখো, বেশি করে জল খাওয়া, বা ধরো ভিটামিন সিটা আমি ভীষণ প্রেফার করি, একদম। এই সেরামটা যদি রেগুলার সবাই ইউজ করে তোমার একবার skin ডক্টর এমনি- দেখিয়ে নাও, হ্যাঁ বেস্ট হচ্ছে ডক্টর দেখিয়ে নাও। ওয়াচ ইউর ফুড, তেল, চিনি, ময়দা একটু একটু অ্যাভয়েড। অ্যাভয়েড করা ঠিক। হ্যাঁ। আর কিছু এমন কিছু কিছু সাবস্ট্যান্সেস থাকে পার্টিকুলার, সেগুলো দিলে সত্যি খুব গ্লো আসে স্কিনে। তো সেগুলো রেগুলার তোমাকে 12 মাস ফলো করলে কোনো পার্লারেও যাওয়ার দরকার পড়ে না। রাইট, তুমি খুব সিম্পল রাখো। একদম সিম্পল রাখো, সিম্পল লাইফস্টাইলের মধ্যেই ওটাকে এমনভাবে ইনভলভ করে নাও যে তোমার ওটা ডেইলি রুটিনের মধ্যে চলে এবং আসে। স্পিরিচুয়ালিটিতেও নিজেকে কিছুটা ইনভলভ করো। একদম নিজের একদম। স্ট্রেসটা তুমি ভগবানকে সারেন্ডার করে দাও। হ্যাঁ। ভগবান এসে মিরাকল তুমি যত করবে সেটা স্ট্রেস নয়। ফ্রি থাকবে তত তোমার ভেতরের যে তোমাকে একটা blessing purity, দেবে। একদম Right. তুমি গ্লো তখনই মানুষ করে যখন তার মধ্যে কোনো স্ট্রেস থাকে না। যে যতই সুন্দর হোক, ডানাকাটা পরি হোক, তুমি যদি তোমার ভেতরটা যদি পরিষ্কার না হচ্ছে, তোমার ভেতরটাতে যদি ক্লিয়ার না থাকে সব কিছু, তাহলে মুখে সেই ফ্রাস্ট্রেশন, সেই ইরিটেশন সব কিছুই কিন্তু কোথাও ফুটে ওঠে। তো সকলে নিজেদের যত্ন রাখো, ভালো থাকো, মনের ভেতর থেকে খুশি থাকো, ভালো থাকো, অ্যাওয়্যার থাকো একদম। সবকিছু নিয়ে। তো আশা করি ওপাশের প্রত্যেকেই আমার দ্বারা এটুকু তো ইন্সপায়ার্ড হতেই পারো। ভালো একদম। থাকো, টেনশন ফ্রি থাকো। লাইফে যা বড় থেকে বড় প্রবলেম আসছে, কোনো প্রবলেম এমন হয় না যে সেটার কোনো সলিউশন নেই। এন্ড অফ দ্য ডে সেটার কিছু না কিছু সর্ট আউট হয়েই যাবে। একটা সাময়িক টেনশন, সেটা ঠিক কভার আপ হয়ে যাবে। অলরাইট, এটা দারুণ ইন্টারেস্টিং সেশন আজকে তোর সাথে আমি কন্ডাক্ট করলাম, আমার Thank you so much. ভীষণ ভালো লেগেছে। তুমি ছিলে বলে অনেক বিষয়ে আমি খুব খুলে কথা বলতে পারলাম। একদম। অন্য And host হলে তুই হয়তো ছিলি বলতাম বলে না। আমরা এই নলেজগুলো গেইন করতে পারলাম। ও মাই গড। হ্যাঁ, so তোমাদের আমরা- কাছেই আছে এই নলেজগুলো, হয়তো মানে আমি বললাম একসাথে গুছিয়ে। ঠিক, একটা তো মাধ্যম লাগে প্রত্যেকের। আমরা জানিস তো প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু শিখছি, কারোর না কারোর থেকে শিখছি। ভগবান কাউকে না কাউকে পাঠিয়ে দেয় সেই মাধ্যমটা আমাদের কাছে। তো খুব খুব ইন্টারেস্টিং, খুব ভালো একটা অধ্যায় গেল। আমার ভীষণ ভালো লেগেছে এই এপিসোডটা। you আশা so করি much. কমেন্ট সেকশনেও তুই দেখতে পাবি। সবাই প্রচুর প্রচুর কমেন্টস Okay. করো, ওকে? আর আপাতত আজকের মতন এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি আগামী দিনে দেখা হচ্ছে, ঠিক তো? একদম, thank আবার you. আসছিস তো? আসবো, তুমি ডাকলে আসবো। Oh my God, it's my pleasure. Thank you so much. লাভ ইউ। Love you too.